মুস্তফা, কেমন আছেন আপনারা সবাই? আজকে মূলত আপনাদের সাথে আমার 5 নম্বর ক্লাস এবং এক প্রকারের বলা যায় শেষ ক্লাস। হ্যাঁ, তো আজকে 5 নম্বর ক্লাস বলতে এটা বাংলাদেশ বিষয়াবলীর সর্বশেষ ক্লাস আপনাদের সাথে আজকে আমার। এরপরে সলভ ক্লাস যদি থাকে তো সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো কেমন আছেন সবাই আপনারা? কি অবস্থা সবার? কিন্তু একটাই আফসোস যে আপনাদের সাথে শেষ ক্লাস পর্যন্ত আমরা ঠিক ওইভাবে কেমন জানি পরিচিত হতে পারলাম না অনেকের সাথে, না? খুব বেশি একটা আপনার অ্যাক্টিভ না, কথাবার্তা খুব কম বলেন। তো যাই হোক, সমস্যা নেই, পড়াশোনাটা ঠিকভাবে করলেই হলো, আমার এটাই সবচেয়ে বেশি প্রত্যাশা আপনাদের কাছ থেকে। হাত তুলেছেন, আমি হাতটা বাংলাদেশের কৃষি সম্পদ, এটা যদি আমি আপনাদের বলি যে এনটিআরসি থেকে এখানে একটা প্রশ্ন 100 ভাগ কমন পাবেন, অর্থাৎ 100 ভাগ পর্যন্ত, মানে একটা আসবেই, একটা আসবে। তারপরেও আমি যদি আপনাদেরকে এখান থেকে দাগিয়ে দেই যে ঠিক কোনগুলো বেশি বেশি পড়বেন আপনারা বাড়িতে। কৃষি বিষয়ক প্রতিষ্ঠান পড়বেন, কৃষি শুমারি পড়বেন, অর্থকরী ফসল পড়বেন, ফসলের বিভিন্ন জাত পড়বেন, প্রাকৃতিক সম্পদ পড়বেন। এরপর পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং সর্বশেষ যদি আমরা বলি যে অর্থনৈতিক সমীক্ষা যেগুলো আছে সেগুলো বেশি করে পড়বেন। আর এর বাইরে এনটিআরসি এর ক্ষেত্রে খুব আরগুলো টপিকস খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে অবশ্যই টাচ করে যাবেন যেন কোনোভাবে পা পিছলে না যায়। ঠিক আছে, সো আমরা এগুলো বেশি ফোকাস করব সবাই, পাশাপাশি অন্যান্য পড়াগুলোকে অবশ্যই চেষ্টা করব করে যাওয়ার জন্য। এখন আমরা প্রথমে যদি আসি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান, এই কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের আসে। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পূর্ণমান বা এই এই শব্দগুলোর পূর্ণরূপ কি। তার আগে এখান থেকে আপনি নিতে পারেন বাংলাদেশের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আমরা শ্রমজীবী মানুষ হিসেবে কিন্তু এটা আলাদা জিনিস, আর কৃষির উপর মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নির্ভরশীল হওয়ার একটা জিনিস। একেবারে শুধু কৃষিকে নির্ভর করে বাংলাদেশের 45% মানুষ আছে যারা লাইভলিহুড করে থাকে, একেবারে কৃষির উপর নির্ভরশীল। আর এমনিতে 80% মানুষ আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে কৃষির উপরেই কি নির্ভরশীল, কারণ আমরা খাইতে গেলে তো কৃষি পণ্য খাইতে হয়, তাই না? ফসল খাইতে হয়, অন্য কিছু তো খাওয়ার আমাদের উপায় নেই। সো এটা এখান থেকে শুধু এটা নিব, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী এটা। আর কত শতাংশ জমি আসে এগুলো দরকার নেই, এগুলো কখনো পরীক্ষা আসে না। বাংলাদেশে ফসল তোলার ঋতু কয়টি? 3টি, ভাদই, হৈমন্তিক এবং রবি। ভাদই বলা হয় মূলত গ্রীষ্মকালীন ফসল যে তোলা হয় এটাকে ভাদই বলা হয়। হেমন্তকালে যে ফসলটা অগ্রহায়ণ এবং সরি, যদি আমরা বলি যে পৌষ মাসের আগে কার্তিক অগ্রহায়ণ মাসে যে ফসলটা হয় সেটাকে বলা হয় হৈমন্তিক। আর রবি হচ্ছে শীতকালীন শস্য, যেটাকে আমরা বলে থাকি পৌষ মাঘ মাসে যে শীতটা আসে এটাকে। অর্থাৎ আমরা 3টা ফসলের জাত জানি, 3টা ফসলের জাত বলবো না, অর্থাৎ বাংলাদেশের ঋতু, ফসল তোলা ঋতুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টা। এই যে আপনাদের কেন এগুলো পড়তে হবে, গত কয়েকদিন আগে আপনারা দেখলেন গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বিমান বাংলাদেশেও কিন্তু কৃষি থেকে একটা প্রশ্ন চলে আসছে আপনাদের, এবং সেখানে জানতে চাইছে যে বাংলাদেশে হেমন্তকাল কোন কোন মাস, তাই না? হেমন্তকাল কোন কোন মাস বলেন দেখি, কে বলবেন? দোয়েল বলেন, দোয়েল জাতীয় পাখি, দোয়েল খাতুন বলেন। বাংলাদেশের 12 মাসের যে নাম আছে, নামের সাথে আপনি কালগুলো বলেন দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনি বলেন। স্যার হেমন্ত স্যার হিসেব করে বলতে হবে স্যার। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আপনি 4 12 মাসে 6টা কালকে বলেন। হ্যাঁ, 12 মাসে 6টা ঋতু, এটা তো জানি। হ্যাঁ, গ্রীষ্ম, বলেন বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোনটা কোন মাস? গ্রীষ্ম হচ্ছে উম, 2 মাস করে করে স্যার, 6টা ঋতু। তাহলে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ, আপনি হচ্ছে গ্রীষ্ম। আর হচ্ছে আষাঢ় শ্রাবণ, বর্ষা, ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎ, ভাদ্র কার্তিক অগ্রহায়ণ হচ্ছে হেমন্ত। তার মানে যেটা আসছিল হেমন্তকাল আপনাদের, তাই না? জি স্যার। আর এটা কিন্তু অনেকে ভুল করছে, পারে নাই। হ্যাঁ, সো এটা না পারার মূল কারণটা কি, যে সে এই মাসগুলোর ব্যাপারে কিনা
কনসার্ন না। আমরা তো আসলে ম্যাক্সিমামে এমন না। আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি এখানের 80% উত্তর করবেন যে বাংলাদেশের, মানে যদি আমার আপনাকে এখন বলি বাংলা তারিখ আছে কত, একজন উত্তর করতে পারবেন কিনা সন্দেহ স্যার আছে। পারবো। আজকে 6 তারিখ স্যার। কি মাসের 6 তারিখ? ফাল্গুন, 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 ওই যে 6 ফাল্গুন। ওই যে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মনে রাখছেন নাকি আপনি আবার? স্যার যেভাবেই রাখি রেখেছি তো। তার মানে এটা কিন্তু বুঝে নিতে হবে যে আমরা ম্যাক্সিমাম গুলো এই ব্যাপারগুলোতে কনসার্ন না। বাংলাকে ধারণ করি, বাংলার কথা বলি, বাংলাকে আবার মনে রাখি না, তাই না? ভাইবা বোর্ডে পর্যন্ত আপনাদের কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে, বাংলা তারিখ জিজ্ঞাসা করে। তো অনেক সময় আমরা এগুলো পারি না। এগুলো না পারার মূল কারণটা হচ্ছে কি, আমরা ওই বিষয়ে প্রিপারেশন নেই না। আমরা সবাই ইংরেজিতে কমফোর্ট ফিল করি, বাট বাংলার জন্য জীবন দিয়েছি, বাংলাকে আমরা কি করি, দেখিও না, চোখেও দেখি না, বা বাংলাকে আমরা এভাবে গুরুত্ব দিই না। দেই, কেউ দেই, মানে কয়জন দেয়? মাসের নাম বললে আজকে কয় তারিখ বলবে? আজকে 19 তারিখ, নিশ্চিত বলবে, তাই না? সবাই বলবে 19 তারিখ। কে বলছে সরকারি ইংরেজি? রুবেল ভাই, আমরা ইংরেজি বানিয়ে ফেলেছি, তাই সরকারি ইংরেজি হয়ে গেছে। আপনি আমি আজকে আবার নতুন করে বাংলার জন্য আন্দোলন করি, বাংলায় সব শুরু করি, সরকার বাধ্য হবে বাংলায় সব করার জন্য। কিন্তু আপনি তো ইংরেজিতে আগে অভ্যস্ত। ইংরেজিতে কথা বলতে পারলে আপনি সবচেয়ে এক্সপার্ট, আপনি স্মার্ট, আপনি হ্যান্ডসাম, আপনি কিউট, আর কি কি জানি বলে। সবগুলোই আপনার ইংরেজি ভালো পারার উপর নির্ভর করে। এখন কাউকে যদি আমি এখানে বলি যে আপনি আসলে ইংরেজিতে যদি কথা বলেন, সত্যিকার অর্থে ইংরেজিটা বলেন দেখি, পারবেন? ওটাতেও শেষ। ওটাতেও কিন্তু পারবে না। যদি ওকে বলি যে আপনি আসলে ইংরেজি যদি বলেন, ইংরেজির আসলে উচ্চারণটা ঠিকভাবে করেন, পারবে না। সেলিব্রেট বলবে না ক্লেব্রেট বলবে, তাই না? কুট বলবে না পাট বলবে, কুট বলবে না কাঠ বলবে, এগুলো নিয়ে তো কথা বেঁচে যায়, বুঝে না? সো কোথায় রুলস কি, এটাও আমরা কিন্তু অনেকে জানি না। সো আমরা আহ সবাই এই জিনিসটা শেয়ার করি, বা এই জিনিসটাই দেখি। 10টা কথা বললে 3টা বা 4টা বা 5টা কথা আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, এবং ওদেরকে আমরা আইডল ভাবি, সেই রকম পারে। হুম, সেরকম পারে, সেরকম ও জানে কি, জানি কি হয়ে গেছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষায় শুদ্ধ রূপে বলতে পারাটা। আমি নিজেও কখনো বাংলা ভাষায় শুদ্ধ রূপে বলতে পারি না, সত্যিকার অর্থে পারি না। খুবই কঠিন, একেবারে কঠিন। কারণ সাধু চলিত মিশ্রণ করা যাবে না, ফার্স্ট এটা। এই যে ফার্স্ট এটা বললাম, এটাও তো আমি ইংরেজি ইউজ করলাম, এই যে ইউজ করলাম এটা ইংরেজি বললাম, তাই না? তো এই যে ব্যাপারগুলো আমাদের সাথে, মানে কি বলবো, মিশে গেছে আমাদের শরীরের সাথে, আমাদের আইকিউ, মাথা, ব্রেনের সাথে মিশে গেছে এবার পুরোপুরি ভাবে, এই জন্য আমরা পারি না। তো যাই হোক, এই যে ভাদই হৈমন্তিক রবির কথা বলতে গেলে, এটা আমরা সবাই জানি। এই শীতকাল চলে গেল, অনেকেই তো বাড়িতে আছেন, পিঠা খাইছেন, শীতের পিঠা পুলি খেয়েছেন, তাই না? আবার অনেকে আমাকে দাওয়াতও দিয়েছেন যে সার পিঠা খাইতে আসেন, শীতের পিঠা। বাট আমার দুর্ভাগ্য যে আমি শীতের পিঠা খাইতে পারি নাই। হয়তো আমরা কোথায় খাই, রাস্তাঘাটে, বা বাড়িতে যদি বাসায় বানিয়ে খাওয়াই কৃত্রিমতায়। আপনি ময়দা কিনতে গেলেও কৃত্রিম ময়দা, আপনি যাই কিনতে যান না কেন সব কৃত্রিমতা দিয়ে ভর্তি, পিওর কিন্তু কিছু পাওয়া যায় না। কিন্তু বাড়িতে গেলে আপনি কিন্তু ঠিক মোটামুটি ভাবে একটা পিওর খাবার খেতে পারবেন। এই যে কালগুলোর কথা যদি আমি বলি, কালগুলো কিন্তু সেম জিনিস। বা আমরা আগেরকার যুগে যেটা দেখেছিলাম, 6টা কালেই লক্ষ্য করা যেত, কোনটা বর্ষাকাল, কোনটা শীতকাল, কোনটা হেমন্ত, কোনটা বসন্ত, কোনটা শরৎ। শরৎকাল আসলে হালকা 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 আপনার মানে কি বলবো, ঠান্ডাও না গরমও না, একটা অন্যরকম পরিস্থিতি থাকতো। আবার হেমন্তকালে মোটামুটি ভাবে কাঁথা মুড়ি দেওয়ার মতো একটা পরিস্থিতি হতো শেষ রাতের দিকে, এটা তো। এরপর আবার যদি আমি বলি, বা মানে শরৎকাল, হেমন্তকাল গেল, তারপর তো শীতকাল চলে আসলো। বসন্তকালে এখন গ্রামে ঠান্ডা আছে, কিন্তু শহরে একেবারে গরম, আপনি নিঃশ্বাস নেওয়ার মতো বুদ্ধি নাই, এরকম পরিমাণ গরম শহরে। তো আপনি কি ঠিক পাচ্ছি, আপনি কি পাচ্ছি, আপনি কিন্তু ওই যুগের কোনো ফ্লেভার পাচ্ছি না। ঠিক আপনার গ্রামে আপনার মা আপনাকে যে পিঠাটা বানিয়ে খাওয়াবে পিওর ধান থেকে, আপনি এটা শহরে পাবেন না, এই ফিলটা নেই। হ্যাঁ, সো আপনার বাড়িতে আপনি যে মুড়িটা বানাবেন পিওর ধান থেকে, শহরের এই কৃত্রিম মুড়ি তার সাথে কোনোদিনও পারবেন না।
ওটার ভ্যালুটাই হচ্ছে ভিন্ন রকম। তারপরও গ্রামকে সবাই মিস করি, যারা গ্রামে আছেন তারা আমি মনে করি তারা অনেক মানে সৌভাগ্যবান, যে গ্রামে যারা আছেন সত্যিকার অর্থে সৌভাগ্যবান যে আপনারা গ্রামে লাইভ লিড করতেছেন। আমরা হয়তো জীবনে তাগিদে ক্যারিয়ার, বড় লোক হতে হবে, এত টাকার মালিক হতে হবে, এইগুলোর জন্য আমরা শহরে বসবাস করি। তারপর আসেন, ফসল তোলা ঋতু হচ্ছে তিনটি, ভাদই, হেমন্তিক, রবি, যেগুলো এই হেমন্তিক থেকে আমরা চলে গেলাম ভাদই, রবিতে চলে গেলাম। সো এই তিনটি ঋতুকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বাংলাদেশের শ্রমিক জমিতে শেষ টেস্ট, এগুলো কখনো পরীক্ষা আসে না, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কৃষি বিষয়ক বিভিন্ন শব্দ এবং পূর্ণরূপ গুলো আমি যেগুলো দাগিয়ে দেবো সেগুলো অবশ্যই চেষ্টা করবেন। SAIC পড়বেন, বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা পড়বেন। BADC পড়বেন, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, 1976 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এখান থেকে 4টা। এরপর যদি আমি দেখি এই পাঁচটা আপনাদের কোনগুলো করতে হবে, এই পাঁচটা আমার কোনগুলো করতে হবে আমরা একটু দেখার চেষ্টা করি। যেগুলো দাগাবো এইগুলোর বাইরে আপনাদের একেবারে চিন্তার কোনো কারণ নেই, শুধু সেগুলো করবেন আল্লাহর রহমতে, আশা করি যে এগুলো থেকে কমন পাবেন। এই পাশ থেকে যদি আমরা বলি BARI পড়বেন, BRRI পড়বেন, IRRI পড়বেন, এবং সর্বশেষ IJSG এটা পড়বেন। এর বাইরে আসবে না, এর বাইরে খুবই একটা মানে আসার সম্ভাবনা নেই। আমি আপনাদের গত ক্লাসে মনে হয় এর আগে অনেকবার বলেছি যে ক্লাস নেওয়ার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, আমি কখন ঠিক শুরু করব, কখন ঠিক বাদ দিব, এটা তো। এরপর আসেন এগুলো থেকে তাহলে গুরুত্বপূর্ণ ধরে আপনি একটু পড়ার চেষ্টা করবেন, আর অন্যগুলো বাদ দেন আপাতত, ঠিক আছে? এরপর আমরা যদি যাই, কৃষি পণ্য উৎপাদনের শীর্ষ কোন জেলা, প্রচুর পরিমাণ পরীক্ষা আসে এটা, ঠিক আছে? NTRC এর মধ্যে এইটা আর হচ্ছে উন্নত জাতের ফসলের নাম, এই দুটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে সচরাচর NTRC তে সবচেয়ে বেশি এই দুটো আসে, এজন্য গুরুত্ব দিয়ে পড়তে হবে এটাকে। তবে এটা আবার মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখতে হবে, চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয়, আর চেঞ্জ হলে বেশি বেশি এগুলো আসে। চেঞ্জ হলে এগুলো বেশি বেশি আসে। দেখেন ধান এখন পর্যন্ত ময়মনসিংহ, আগে এটা কিন্তু ছিল রংপুর। মাছ ময়মনসিংহ, তাহলে ধান এবং মাছ দুটাই হচ্ছে ময়মনসিংহ, ধান এবং মাছ দুটাই হচ্ছে ময়মনসিংহ, এটাকে মনে রাখবেন। ময়মনসিংহ যদিও বলা হয় যে গরিব বিভাগ, তারপরেও এই দুটার মধ্যে তারা সেরা। পাট আগে রংপুর ছিল, এখন ফরিদপুরে চলে এসেছে। গম ঠাকুরগাঁও। গুরুত্বপূর্ণ গুলো যেগুলো আমি দাগে দেবো সেগুলো পড়বেন। তামাক, তামাকও আগে রংপুরে ছিল, তামাকের দিক থেকেও কিন্তু ওই যে বলা হয় যে সব ছাড়তে পারি কিন্তু সেটাকে ছাড়বো না, তাই না? যারা মূলত বিড়ি খায় বা যারা স্মোকার তারা কিন্তু সব ছাড়তে পারে, এটা ছাড়তে পারে না, কঠিন হয়ে যায়। তো এই জন্য দেশে মানে একমাত্র নীরব প্রতিবাদী যদি কেউ থাকে সেটা হচ্ছে তামাক বা স্মোকাররা। হ্যাঁ, প্রত্যেকটা বার বাজেটে 2-3 টাকা করে এক একটা সিগারেটের দাম বাড়াচ্ছে, কিন্তু কেউ কোনো আন্দোলনে গেল না আজ পর্যন্ত। আমার মতে যাওয়া উচিত, যারা এগুলো খায় তাদেরকে একটা প্ল্যাকার্ড নিয়ে যাওয়া উচিত যে আমাদের দিকে একটু তাকান, তাই না? বাংলাদেশের পুরুষদের মধ্যে প্রায় 70% স্মোকিং করে, কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে এত যে দাম বাড়তেছে তামাকগুলোর, কেউ কোনোদিন আন্দোলন করছে? মানে সামাজিক স্ট্যাটাসের দিকে খেয়াল রেখেও এটা তারা করতেছে না। তবে আমার মতে এর চেয়ে অনেক জঘন্য কাজ নিয়ে আন্দোলন এখন হয়, সেটা নিয়ে করা উচিত। হ্যাঁ, প্রতিবার শুল্ক কর এই জায়গাটা পাইছে সরকার কি আল্লাহ জানে, যে যতই বাড়াক না কেন খাবেই, যতই দাম বাড়াক সেটা কি হবে, খাবে। কেন ভাই, আসল রূপ বের হওয়ার কি আছে? হ্যাঁ, এখানে আসল রূপ বের হওয়ার কিছু নাই তো, 70% বললাম না, 70% খায় এটা। তো আসল রূপের কি আছে? আপনার ফ্যামিলি যদি এটা জানে যে সে স্মোক করে, এর চেয়ে দূরের আর লজ্জার কিছু থাকতে পারে? আপনার সন্তান যদি জানে, আপনার ওয়াইফ যদি জানে, আর কাকে আপনি, দুনিয়ার কাকে আপনি মানে জানাবেন না যে আপনি স্মোকিং করেন না? যদি জানে, আর আপনি যদি ছেলে হন, আপনার যদি মানে বাবা জানে, অথবা আপনার মা জানে, অথবা আপনার ভাই বোন জানে, তাহলে আপনার আর কাকে জানানোর দুনিয়াতে দরকার আছে? তারাই যেহেতু এটা জানে, তাহলে আপনার শরম করে লাভ কি ভাই, তাই না? শরম করে লাভ কি? এটা যারা খাচ্ছে তারা তো ওইটাই, 70% বললাম না, 70% স্মোকার। এখন তো মেয়েরাও হচ্ছে, এখন মেয়েরাও এটা খায়। তো হয়ে গেছে, কিছু করার নেই। এটা একটু নেবেন সবাই এখান থেকে, আর আমটা নেবেন, আলু নেবেন বগুড়া। এই তো মোটামুটি যে কটা দাগাই দিলাম এই কটাই নেবেন, আশা করি মোটামুটি এর বাইরে আসবে না। হ্যাঁ, আচ্ছা, আমার ক্লাসে খারাপ লাগতেছে, বিদায় দিতে হবে, বিদায় হতে হবে, এটা নিয়ম, বিদায় হবে।
আপনারা এক বাস থেকে আরেক বাসে যাবেন, এটাই সবচেয়ে বড় কথা। তাহলে এই কটা দিলাম এখানে, 1 2 3 4 5 6, 6টাই পড়বেন। প্রত্যাশা করি যদি অঘটন কিছু না ঘটে এখান থেকে পাবেন। তারপরে আমরা যদি আসি কৃষি শুমারির ক্ষেত্রে, কৃষি শুমারিগুলো যদিও এখান থেকে দাগে দেওয়া যায়, তারপরেও এখানে পুরোপুরি দেওয়া আছে, তাই আমি আমার মতো আলোচনা করব না। কৃষি শুমারি এখান থেকে পড়ে নেবেন। বাংলাদেশে মোট 6 বার কৃষি শুমারি হয়, তার মধ্যে 5 বার বাংলাদেশে আর 1 বার হচ্ছে পাকিস্তানে। প্রথমবার যেটা হয় পাকিস্তান আমলে হয় একবার, প্রথমবার হচ্ছে পাকিস্তান আমলে 1 বার, আর বাংলাদেশে হয় কতবার? এই যে 5 বার। প্রথম হয় কত সালে? 1960 সালে। শেষ হয় কত সালে? ষষ্ঠবারের মতো 2019 সালে। এগুলো আসে। বাংলাদেশের প্রথম কৃষি শুমারি হয় কত সালে? বাংলাদেশের প্রথম কৃষি শুমারি হয় কত সালে? এরপর 2 নম্বর আসে, বাংলাদেশে এই পর্যন্ত মোট কতবার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছিল? এরকম করে পরীক্ষা দিয়ে দেয় এনটিআরসি এর ক্ষেত্রে। এরপর আর যদি আমরা বলি কৃষি শুমারি থেকে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। জুম চাষ থেকে 2টা প্রশ্ন আসে। জুম চাষ থেকে কি আসে? 2টা প্রশ্ন আসে। জুম মূলত চাষাবাদ কারা করে? উপজাতি সম্প্রদায়। কারা উপজাতি সম্প্রদায় জুম চাষ করে? 2 নম্বর হচ্ছে বছরে কয়বার জুম চাষ হয়? বছরে কয়বার জুম চাষ হয়? জুম চাষের মধ্যে কি থাকে? ধান, তুলা, তিল এবং প্রধান খাদ্য এগুলো থাকে মূলত। বছরে 2বার জুম চাষ হয়, আর এগুলোতে যেগুলো হয় এগুলো দরকার নেই, শুধু এটাকে পড়বেন আর এটাকে পড়বেন। জুম চাষ কোন সম্প্রদায় করে? পাহাড়ি উপজাতি, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম। পাশাপাশি জুম চাষ হয় বছরে 2বার। শেষ। তারপর আমরা দেখি আর কি আছে আপনাদের পরীক্ষা আসার মতো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর কি কি আছে। এবার আমরা নিচে যদি আসি, বাংলাদেশের কৃষিজ সম্পদ বা অর্থকরী ফসল। এই অর্থকরী ফসলে অনেকের মধ্যে একটা ব্যাপার কনফিউশন থাকে, সেটা আপনারা মনে করতে পারেন যে কৃষি সম্পদ বলতে কিন্তু অর্থকরী ফসল না। ওকে, কৃষি সম্পদ বলতে অর্থকরী ফসল না। অর্থকরী ফসল হচ্ছে যেই ফসলটা আমরা বাইরের দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করি। ঠিক আছে, বৈদেশিক মুদ্রা আয় করি, সেটাকে বলা হয় কৃষি অর্থকরী ফসল। সো এই অর্থকরী ফসলগুলো আমাদের এখানে গুরুত্ব সহকারে আমরা দিয়েছি। আপনাদের কেন দিয়েছি এগুলো মনে রাখবেন। প্রথম অর্থকরী ফসল বলা হয় পাটকে। 2 নম্বর অর্থকরী ফসল এখানে নাই। 2 নম্বর অর্থকরী ফসল হচ্ছে দ্বিতীয় নম্বরে যেটা আছে, দ্বিতীয় অর্থকরী ফসলের নাম হচ্ছে আলু। ঠিক আছে, আলু। কেন? এটার মূল কারণ হচ্ছে আলু থেকে বেশ কিছু আহ মানে খাবার বানানো সম্ভব। আর বাংলাদেশে আলু প্রচুর পরিমাণ জন্মে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কৃষকরা কিন্তু আলুর সেই প্রকৃত ভ্যালুটা পায় না। শুধু এটা চাষাবাদে হয়, বাট প্রকৃত ভ্যালুটা পায় না। 6-7 টাকা কেজি এনে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা খেটে, তাদেরকে কৃষকদের এত এত খুবই লাভবান হয় না। অর্থাৎ এই আলু গিরগিটির মতো, বুঝছেন, এক এক সময় এক এক রূপ ধারণ করে। আলু নিচে দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় অর্থকরী ফসল আপনাকে বুঝতে হবে দ্বিতীয় অর্থকরী ফসল কোনটা। হ্যাঁ, আমি যেটা বলতেছি সেটা দেখেন। 3 নম্বর অর্থকরী ফসল হচ্ছে চা। যেটা বলতে চাইছিলাম, আলু হচ্ছে গিরগিটির মতো একমাত্র যেটা সবজি যেটাকে আপনি সব পাশে ইউজ করতে পারবেন। ভর্তা, ভাজি, ডাল, তারপর ঝোল, তারপর আর কি আছে? আলু। আলু দিয়ে অনেক কিছু হয়। এই ফুচকা খান, সেটা তো আলুর প্রয়োজন আছে। মানে প্রত্যেকটা জায়গায় আলুর দরকার আছে। আলু নি, এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তো খান আপনারা, ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আলুর তৈরি না? বাড়িতে যে ভেজে খান আপনারা আলু, একটা আলু এটাও কতগুলো টাকা ইনকাম করে ফেলে যারা ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে। দেখেন একটা আলুকে শুধু কি করে, আপনাকে তেলের মধ্যে ভেজে দেয়, আর আপনি বাঙালি, সেটা এখন কয় টাকা নেয় নেক, খেয়ে ফেলবো। বড় হোটেলে গেলে তো এক ফ্রেঞ্চ ফ্রাই 300 টাকা আপনার পকেট থেকে খসাই ফেলবে। 10 টাকাও খরচ না। আবার রাস্তাঘাটে আলুর খেলে সেটাও হবে। আবার মাত্র 15 গ্রাম পটেটো চিপস কিনবেন 15 টাকা দিয়ে। সো এটা তো আলুই। সো আলুকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন কাজ করা যায়। এটাই হচ্ছে আলু দ্বিতীয় অর্থকরী ফসল। কারণ দেশের বাইরে বেশ কিছু দেশ, যেমন মধ্যপ্রাচ্যতে প্রচুর আলুর চাহিদা। কারণ তারা তো আর ভাত খায় না, তারা খায় রুটি। এই রুটির সাথে আলুকে মিক্সার করে, গমের সাথে মিক্স করে তারা এক প্রকার ময়দা তৈরি করে। এবার আমটাম যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। এগুলো অর্থকরী ফসলের মধ্যে প্রথম 3টাই মনে রাখবেন শুধু। সেটা হচ্ছে পাট,
আলু এবং কি চা, এই তিনটাকে মনে রাখবেন। এবার আসেন কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান। অবস্থানের মধ্যে একেবারে সব যে পড়তে হবে এমন কিছু না, আমি যেগুলো দাগা দিচ্ছি সেগুলো লিখে নেন শুধুমাত্র। সার্ক আবহাওয়া আবহাওয়া গবেষণা কেন্দ্র, এটা পড়বেন, ঢাকা বাংলাদেশ। সার্ক কৃষি বিষয়ক তথ্য কেন্দ্র, এই যে প্রথমে যেটা ছিল এসএআইসি, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস দরকার নেই, বাংলাদেশে একমাত্র অঞ্চল ভিত্তিক বীজ দরকার নেই, এটাও দরকার নেই। এখান থেকে দুইটা, প্রথম 1 এবং 2টা 2 নম্বর পড়বেন। তারপর দেখি আর কি আছে। হ্যাঁ, এই যে চা গবেষণা গুলো দরকার আছে, বাংলাদেশের চা গবেষণা বোর্ড, ডাল গবেষণা কেন্দ্র, তা তো দরকার নেই, তোলাও দরকার নেই। আম গবেষণা কেন্দ্র দরকার আছে, ইক্ষু গবেষণা কেন্দ্র পরীক্ষা আসে, গবাদি পশুর গবেষণা কেন্দ্র আসে, পাট গবেষণা কেন্দ্র আসে। যেগুলো শুধু টিক দিচ্ছি এগুলো টিক দিয়ে নেন, এর বাইরে পড়ার দরকার নেই। এই কয়টা থেকে আশা করি আসবে পরীক্ষায়। সালমা লেগছে চটপটি, বিরিয়ানি, খিচুড়ি, তাই আপনার এগুলো মনে খুব পছন্দের না? চটপটি, চটপটি যে কি পটি এটা তো আর জানেন না, হ্যাঁ? জানলে খাইতেন না। ড্রেনের পানি দিয়ে ঝোল বানাই ফেলার, এগুলো আপনারা ফসফস করে খেয়ে টেয়ে একেবারে পেট ভরে আসেন, তাই না? মেয়ে মানুষের তো মনে হয় যে ফুচকা, যদি ফুচকা চটপটি দেওয়া যায় তাহলে এদের কাছে দুনিয়ার কোনো কিছু আর কিছু না, এটাই হচ্ছে দুনিয়ার সেরা খাবার আপনাদের কাছে, তাই না? বাট যে পরিমাণ মানে বাজে পরিবেশে এগুলো তৈরি হয়, যদি একবার বুঝতেন তাহলে জীবনও খাইতেন না। অর্থাৎ আপনার যদি শরীরের মনে করেন 30%। ওকে, যাই হোক, যেখান থেকে গেলাম, ফুচকা থেকে চলে গেছি কোথায়? ফুচকা, ফুচকা গল্প বলতে বলতে বলে যায়। এগুলো কি খারাপ লাগে আপনাদের? কারো কারো লাগে কিন্তু আমি জানি, হ্যাঁ, তবে ম্যাক্সিমামের ভালো লাগে, কারণ দেখা যায় যে একটু পরামর্শ দিই আর কি। হুম? হ্যাঁ, মাছের বরফ দেয়, আমি তো বললামই আপনাদেরকে। বরফগুলো এইগুলো দোকান করে কারা আপনাকে বুঝতে হবে তো, এই দোকানগুলো করে কারা? এখানে 3 টাকা 10 টাকা বিক্রি করে। ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুর। তারপর এগুলো অলরেডি পড়িয়ে দিয়েছি, বিড়ি ইরি, এগুলো সব কিছু দিয়েছি, এগুলো একটু পড়ে নেবেন, এগুলো থেকে পরীক্ষায় আসে। তো এখান থেকে 4টা উপরে যেগুলো দেখাইছি ওগুলো একটু পড়বেন। তারপর দেখি আর কি পড়ানো যায় আপনাদের। গুরুত্বপূর্ণ তথ্য, সারের উদ্ভাবক, হ্যাঁ এটা দরকার আছে। এই যে এই জায়গাটা একটু নেন, মানে সাম্প্রতিক সময়ের জন্য এটা দরকার আছে। স্বর্ণা সারের উদ্ভাবক কে? এটা পরীক্ষা একবার আসছিল এনটিএসসি আপনাদের, এই জন্য দিলাম। 6টার মধ্যে আসিও, হ্যাঁ, বিরতি দেবো আবার। কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা পরীক্ষা একবার আসছিল। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কয়দিন আগে আসলো? হ্যাঁ, কয়েকদিন আগে আসলো। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প নাম হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। এটা মূলত রংপুরে অবস্থিত। রংপুর এবং দিনাজপুর জেলার 35টি উপজেলা মিলে, কতটি উপজেলা? 35টি উপজেলা মিলে এটা আছে। কতটি উপজেলা? 35টি উপজেলা মিলে এটা আছে, তিস্তা সেচ প্রকল্প। আর তেমন কিছু নেই। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে উন্নত ফসলের জাত। বাংলাদেশের উচ্চ বা উন্নত ফসলের জাত, এখানে যা আছে আমি শুধু দাগাবো, পুরোটাই পড়তে হবে না। হ্যাঁ, যেগুলো বলবো সেগুলো একটু পড়ে নেবেন সবাই। আর এটাকে ছন্দ আকারে মনে রাখা যায়, আমি এটাতে ছন্দ দেবো না এই জন্য যে আহ ছন্দ দিলে আপনার ছন্দ পুরোটা যদি ভুলে যান এখান থেকে, তাহলে একটা উত্তর করতে পারবেন না। এজন্য একটু রিভিশন দিলে 2-3 বার পড়লেই হয়ে যাবে, 2-3 বার পড়লেই হয়ে যাবে আপনাদের জন্য। এজন্য এগুলো ছন্দ দিচ্ছি না আমি, হ্যাঁ। অনেকগুলো ছন্দ দিয়েছি জীবনে আপনাদেরকে, তো এত ছন্দ দিলে আর কয়টা মনে রাখবেন? আচ্ছা, এভাবে পড়লে মনে থাকে গল্প চলে, ঠিক আছে। কিন্তু দয়া করে এগুলো খাইয়েন না, হ্যাঁ, দয়া করে এগুলো খাইয়েন না। প্রথমে আসি আমরা ধানে। আপনাদের হীরা 100 ভাগ আসে পরীক্ষায়। হীরা, ময়না, চান্দিনা, ধানটা কেমন মতো সবগুলো পড়া উচিত। এই যে এগুলো না পড়লেও সমস্যা নেই, যেগুলো কাটতেছি এগুলো পড়ার দরকার নেই, হ্যাঁ। এগুলো ছাড়া পুরোটাই পড়ে নিতে হবে। আমি যেগুলো এখানে কেটে দিয়েছি এগুলো বাদ দেন, দিয়ে বাকি কয়টা যেগুলো আছে প্রত্যেকটা পড়তে হবে আপনাদের, প্রত্যেকটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
তাহলে ধান চলে গেল, ধানগুলো আপনার এখান থেকে নিয়ে নেবেন। তারপরে ধানের পরে যেটা আসে গম, গম থেকে বেশ কিছু আসে। গম একেবারে বলাকা, দোয়েল, শতাব্দী, এই গমের গুলো আমার কাছে মনে হয়েছে গমও বাদ দেওয়ার কোনো উপায় নেই। তারপরে আমি কিছু দেখি যে বাদ দেওয়া যায় কিনা। বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রহাণী, অগ্রহাণীতে বাদ দিতে পারেন আপনি। সোনালিকা আসে, আনন্দ আসে, আকবরও আসে, কাঞ্চনা আসে। কোনোভাবে উপায় নেই এটাকে বাদ দেওয়ার। হুম? প্রত্যেকটা করে নিতে হবে। এগুলো টেকনিক আছে, আমি আবার বলতেছি, দিচ্ছি না আমি এই জন্য যে টেকনিক দিলে যদি ভুলে যান একটা, অথবা ধানেরটা গমে লাগাবেন, গমেরটা ধানে লাগাবেন, ঝামেলা হয়ে যাবে। হুম। সো এটা টেকনিক না পড়ে সুন্দর করে গম দিয়ে মনে রাখবেন সবকিছুকে, যে ধান দিয়ে মনে রাখবেন সবকিছুকে, উল্টা পাল্টা যেন কোনোভাবে না হয়। তামাকের নাম হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা। তামাক, উন্নত জাতের তামাকের নাম হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা, আপনারা সবাই জানেন। এই সুমাত্রাকে সহজভাবে মনে রাখা যায়। সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি বলা হয়, তাই না? এই আগ্নেয়গিরি যেহেতু বিড়ির মাঝখানে আগুনে থাকে, তাই না? আগ্নেয়গিরিরও মাঝখানে আগুন থাকে। সহজভাবে মনে রাখতে পারবেন, সুমাত্রা হচ্ছে উন্নত জাতের তামাকের নাম। এরপর ম্যানিলা, কেন ওটা নিয়েছে নাম আমি জানি না, এটা তো ধানের জন্য, ধান গবেষণা কেন্দ্র। এখন সে যে কেন নিয়েছে এটা জানেন তো, ম্যানিলাটা পরে নিয়েন আর কি। তবে সুমাত্রাকে এভাবে মনে রাখবেন। আলু, আলু যেহেতু কিসের মতো দেখতে, ডায়মন্ডের মতোই দেখতে, তাই না? আলুর চেহারাটা কিসের মতো? ডায়মন্ড। ডায়মন্ড তো আমরা যেটা দেখি এটা হচ্ছে কাস্ট করা ডায়মন্ড, কিন্তু যেগুলো ডায়মন্ড খুঁড়ে বের করা হয় সেগুলো চেহারা এরকমই হয়, আলুর মতো সাইজ বাইজ আর কি, গোল আঁকা বাঁকা একটু হয়। সো এটার জন্য ডায়মন্ড এটার নাম। এই সিন্দুরি আপনাদের পরীক্ষা আসছিল একবার। হুম। সিন্দুরি একবার পরীক্ষা আসছিল। আর এগুলো তেমন একটা আসেনি, কার্ডিনালটা পড়ে নেবেন। তাহলে ডায়মন্ড, কার্ডিনাল এবং সিন্দুরি উন্নত জাতের আলুর নাম। আমে আসেন, মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ সব আপনারা খাইছেন কম বেশি। তবে বি কেয়ারফুল, একটা আছে, একটা ভোগ আছে, বলেন তো দেখি কি? সেটার নাম হচ্ছে দোলা ভোগ। সকল ভোগেই হচ্ছে আম, শুধুমাত্র দোলা ভোগ ছাড়া। দোলা ভোগ হচ্ছে উন্নত জাতের ধানের নাম। আপনাকে কনফিউশন ফেলানোর জন্য এই প্রশ্নটা দিয়ে দিতে পারে, কনফিউশনে ফেলানোর জন্য এটা দিয়ে দিতে পারে। দোলাভোগ কিসের নাম? আপনি তখন সকল ভোগে পড়ছেন আম, তো দোলাভোগ দিয়ে দিচ্ছে। এখন চোখে সরষে ফুল দেখে আম দিয়ে আসছেন, এসে দেখেন ধান হয়ে বসে আছে। করি না এরকম? হয়তো ম্যাক্সিমাম সময় এরকম ভুল করে ফেলি। সো ওইভাবে এটা মনে রাখার চেষ্টা করবেন যে সকল ভোগেই আম, বাট শুধুমাত্র দোলাভোগ ব্যতীত। দোলাভোগ হচ্ছে ধানের নাম। আমের ক্ষেত্রে তো বলে দিলাম। আমরা আমরা সবাই আম কম বেশি খাই, এজন্য এটা আমরা মনেও রাখি সবাই। মরিচ, যমুনা, পরীক্ষা আসে এটা যে নদী ছাড়া যমুনা কিসের নাম, তাই না? এটাকে সহজভাবে মনে রাখা যায়। যেমন যমুনা আর নদী, তাই না? নদী যমুনাতে। আর মরিচ কি? আমরা যদি মরিচ ধরে কোনোভাবে চোখে ধরি তাহলে আমাদের কি অবস্থাটা হয়? পানি বের হয় না চোখে? নদীতেও তো পানি থাকে না, আর চোখেও পানি থাকে। নদীর পানি শুকায় কিন্তু চোখের পানি কখনোই শুকায় না। এই যে কেউ জানি এটা বলেছে, হাসমি, কান্নাকাটি মানে বেশি করেন না? হুম? মানে আমি যা বলতেছি মাথা নাড়াচ্ছে আর কি। কান্নাকাটি মানে বেশি করেন, অর্থাৎ চোখের পানি কখনোই শুকায় না, তাই না? সেই নদীর পানিতে যেহেতু আমরা মরিচ ধরলে আমাদের চোখের পানি বের হয়ে যায়, মানে চোখে ধরে পানি বের হয়, তাহলে চোখেও পানি থাকে, নদীতেও পানি থাকে। এটা দিয়ে সুন্দর করে যমুনাকে মনে রাখতে পারবেন। তো যমুনাতে পানি আছে, আবার মরিচেও পানি, মানে মরিচ ধরে আপনি চোখ ধরলে আপনার অবস্থা খারাপ। সো এই হিসেবে সুন্দর করে মনে রাখতে পারবেন। কি বলেন, মনে রাখা যাবে? হ্যাঁ, ঝাল লাগলে তো অবস্থা খারাপ হয় সবার। সো ওটাকে এইভাবে মনে রাখবেন। আরো একটা মনে রাখা যাবে, সেটা আমি বলে দিচ্ছি পরে। টমেটো, সবচেয়ে চেহারা বেশি সুন্দর না? বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিন্ধু, শ্রাবণী, মানে যা সব ভালো নাম আছে দুনিয়ার সব টমেটো নিয়েছে। নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হচ্ছে টমেটো দেখতে সুন্দর। ভেতরটা এখন পচা থাকা যায়, থাক থাক নাকি? ভেতরটা যা থাক থাক, কিন্তু সুন্দর তো চেহারা উপরেই। মাকাল ফলের তো ভিতরে অনেক 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 বিশ্রী, অনেক গন্ধ, বাট উপরে কি একেবারে আকর্ষণ করার মতো। আমরা মানুষও এরকম না? আমরা মানুষেরও ভিতরে অনেক কিছু আছে, ভিতরটা অনেক বিশ্রী। উপরে সৌন্দর্য দেখে আমরা মানুষকে মেজার করে ফেলি যে সে, এটা কিন্তু অসম্ভব। হ্যাঁ? এটা কখনোই সম্ভব না যে আসলে আপনি কারো ভিতরের, বাইরে থেকে ভিতরে চেহারা মেজার করবেন, আর যেটা এটা করবে সে শেষ, সত্যিকার অর্থে সে শেষ।
কারণ বাহির এবং ভিতর এক হতে পারে না। যদি এক হয় আপনার জন্য এটা মানে গুড লাক, যে আপনি কিছু একটা ভালো কিছু পেয়েছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিন্ন হয়। এজন্য শেখ সাদির কবিতা তো আমি আপনাদের বলেছিলাম যে সৎসঙ্গ কবিতা বলেছিলাম না? না বলি নাই? অনেকেই জানেন মনে হয় যে সৎসঙ্গ কবিতা ওই মাকাল ফল নিয়ে বলেছে, গোলাপ ফুল নিয়ে বলেছে, ভালো খারাপ দুটো নিয়ে বলেছে যে কি গোলাপ কুড়ি পাপড়ি খুলি ছত্রে ছড়ায় উপরাশি উদার উদার হিয়ায় সুবাস বেলায় সবাই সমান সম্ভাষী। মানে গোলাপ ফুল আপনি যে পাত্রেই রাখেন না কেন, ধনী গরিব মিসকিন ফকির মেথর চাকর সুপার যাই রাখেন না কেন, তার কিন্তু সুবাসটা কি হবে? সেম হবে। আপনি এখন গোলাপ সাদা হোক, লাল হোক, কালো হোক, হলুদ হোক, শ্যামলা হোক, যাই বর্ণ ধারণ করুক, তার সুবাসটা সেম হবে গোলাপ। বাট সমস্যা হচ্ছে ওটাকে পেতে গেলে কাটার আঘাত খাইতে হয়, তাই না? ঠিক আপনার বাস্তব রিয়েলিটি, আপনার বাস্তব লাইফেও কবি এটাকে বুঝিয়েছেন যে আপনি যদি ভালো ব্যক্তিত্ব, ভালো মানুষকে আপনি যাচাই করেন বা করেন, সেটা আপনার পেতে গেলে অবশ্যই কি করতে হবে? কাটার আঘাত খেতে হবে, মানে একটু কষ্ট সহ্য করতে হবে, প্রথমে এটা। পাশাপাশি ও সব জায়গায় সব পাত্রেই সমানভাবে কি করবে? সুবাস বিলাবে। আপনি যদি গোলাপের সাথে মেশেন, গোলাপ হবেন। আপনি যদি এখন অন্য কিছু কস্তুরীর সাথে মেশেন, আপনি কস্তুরীই হবেন। এটাই নিয়ম। ঠিক শেখ সাদী এটাই বলেছে। তারপরের লাইনে আবার তিনি উল্টো গেছে বলে কি বলেছে? যে মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা বদবু সহায় সাধ্যকার। তিনি এটা যারা বুঝিয়েছেন, মাকাল ফলটা হিঙ্গুল বরণ খুবই সুন্দর, টকটকে, দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুরিশপুরা মানে ভিতরটা, মাকাল ফলের ভিতরটা হচ্ছে পুরিশপুরা, পুরে সারখার, বদবু মানে খারাপ গন্ধ সহে সাধ্যকার। এই খারাপ গন্ধটা শোবে, এর সাধ্য কার আছে? তার মানে এটাকে প্রথমত তিনি ভালো বন্ধুকে বুঝিয়েছেন। সৎসঙ্গ বলতে আপনি সৎসঙ্গ, ভালো ভালো কারোর সাথে আপনি মিশবেন তো ভালো থাকবেন। আবার মাকাল ফলের সাথে আপনি মিশবেন, আপনি মাকাল ফল হবেন। অর্থাৎ মাকাল ফলের উপরেই চকচকে সুন্দর হবে, ভেতরটা হবে একেবারে দুর্গন্ধময়। ভেতরটা কি হবে? একেবারে দুর্গন্ধময়। কারণ ওটা নাকি আমি শুনেছি মাকাল ফল যদি কোথাও ফেটে যায়, এটা আপনাদের ওই বাড়ির গ্রামে যাবেন, বাড়ির থাকে না, পুকুরের ধারের কাছে এগুলো জন্মে। তো দূর থেকে দেখবেন খুবই টপটপে লাল মনে হয়। আমি দেখেছি আমার জীবনে, আপনারাও মনে হয় দেখেছেন অনেকে। সো লাল হবে। বাট একবার এটাকে খালি শুধু আপনি একটু কি করেন, ভিতরের রসটা একটু হাতে নিয়েন, হাত সাবান দিয়ে ধোয়ার পরও কোনোভাবে গন্ধ যাবে না। এবং সেটা যদি ফেটে কোনো রাস্তায় পড়ে যায়, আশপাশে গন্ধে থাকা যায় না। বাট কি হলো, উপরটা খুবই সুন্দর, ভেতরটা কি একেবারে বিশ্রী। সো মানুষকে কখনোই উপর নিচ বা উপরে দেখে ভিতরে মেজার করা যায় না, ভিতর দেখে উপর মেজার করা যায় না। ঠিক গোলাপ ফুলও আবার সেম। আপনি তাকে যদি পেতে চান, তাকে যদি আপনার জীবনের যে কোনো ভাবে পেতে চান, আপনাকে কাটার আঘাত খাইতেই হবে। খুব সহজে গোলাপ ফুলটা তুলতে পারবেন না। কবি কবির অনুধাবন শক্তিগুলো আপনি একবার খেয়াল করেন, তারা কিভাবে এই জিনিসগুলো বলে। তাজ্জব হওয়ার মতো ব্যাপার না? আপনার আমার লাইফ নিয়ে তারা কি করেন, আহ অনেক পড়াশোনা করে এই জিনিসগুলো বানায়। তো এটা হচ্ছে সেই টমেটো। এই টমেটো জাত হচ্ছে এটা, যে সুন্দর সুন্দর নামগুলো সব সে নিয়েছে। এবার আসেন বেগুন। বেগুনকে মনে রাখা যায় শুকতারা, আকাশের শুকতারা না, তুমি আমার তারা হয়ে থাকো, দূর থেকে তোমাকে দেখে যেন কি হয়, আমি শান্তি পাই। কারণ হাতের কাছে তারা আসলে সেটার ভ্যালু থাকে না। দ্যাট ইজ রিয়েলিটি। আপনার হাতের কাছে যতই ভালো কিছু আসুক না কেন, আপনি ভাববেন দিস ইজ সিম্পল, বাট যখন আবার যাবে তখন মনে হচ্ছে যে আপনার কলিজাটা সহ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তাই না? সো এই শুকতারার কথা যেটা বললাম আপনাদের। সো এই যে এখন বলতে, স্যার কবিতাটা আবার বলেন, মানে কি আপনি কারোর পাঠাবেন নাকি মেসেজ করে? হুম, রেকর্ডটা আবার দেখে নিয়েন, এই যে কষ্ট করতে হবে গোলাপ ফুলের মতো, রেকর্ডটা দেখে নিন, আবার শুনতে পারবেন। ওকে। সো যেটা বলেছিলাম, এই শুকতারা বলেন আর তারাপুরি বলেন, সেটা আকাশেই সুন্দর, হ্যাঁ, হাতের কাছে আসলে সেটাকে কোনোভাবেই সুন্দর মনে হয় না। ঠিক যেমন আপনার লাইফে কোনো ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ বা আপনার প্রত্যাশিত, আপনার ডিজাইরেবল পার্সন আপনি পেয়ে গেছেন, ভ্যালু থাকবে না। তাহসানের ক্রাশ হচ্ছে সারা বাংলাদেশের মেয়ে, তাহসানকে পারি জানি কি হয়ে যায়, বাট মিথিলার কাছে হি ইজ নাথিং। সে আবার সিজিতের মতো এই চান্দু টাকের কাছে গিয়ে, বীরদের কাছে গিয়ে নিজেকে ধরা দিয়ে, তাই না? দ্যাটস রিয়েলিটি। তার কাছে হয়তো বা এটা কি ঠিক এটাই মনে হচ্ছে।
সো ওই যে হাতের কাছে ধরা দিয়েছে, এই জন্যই সমস্যা। আপনারাও দেখবেন আপনাদের ব্যক্তিগত লাইফে আপনি আপনি যাকে ডিজায়ার করেন তাকে যদি কোনোভাবে পেয়ে যান, ভাববেন যে মনে হবে যে এ মনে হয় ইজি। আবার যখন সে শৃঙ্খল ছেড়ে বের হবে, তখন মনে হচ্ছে আপনার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কাউকে সাথে দেখলে, কারোর সাথে দেখলে, কারোর সাথে কথা বলতে দেখলে মনে হবে যে আমার জীবনটা এখানে থেমে যাক, আমি যেন আর কিছু এর চেয়ে বেশি না দেখি। হয় না? আপনাদের পার্সোনাল লাইফে কিন্তু এরকম হয়। সো যে যে পাত্রের, সেই পাত্রে তাকে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন সবকিছুতে আপনি ঠিক আছেন। কিন্তু যাওয়ার পরে এটা নিয়ে আর আফসোস করে, যাওয়ার পরে এটা নিয়ে কথা বললে আপনার আরো বেশি কষ্ট বাড়বে, আর কিচ্ছু হবে না। এরপর আসেন, আহ যেটা শুকতারা এবং তারাপুরির কথা বললাম, আকাশে কিন্তু প্রচুর তারা থাকে, তাই না? অথচ এদেরকে বলা হয় স্টার। এরা স্টার না? এক একটা স্টার পৃথিবীর চেয়ে কয়েক লাখ গুণ বড়। বাট আমরা দূর থেকে কি দেখি? ছোট্ট, একেবারে সূর্যের মানে চাঁদের চেয়েও ছোট। চাঁদের চেয়ে ছোট না, এটাকে সহজে মনে রাখা যায়। বেগুনের ভিতরে দেখবেন প্রচন্ড লেভেলের বিসি থাকে, অনেক বিসি না? অন্যান্য অন্যান্য যে ফলগুলো আছে এগুলো হচ্ছে অধিক হারে বিসি থাকে। তো যেহেতু বেগুনের মধ্যে প্রচুর পরিমাণ বিসি, আকাশেও তারকারাজির সংখ্যা অনেক বেশি, আমরা দেখি যে একেবারে জিকজিক করে। এইটা দিয়ে বেগুনকে মনে রাখতে পারবেন, তারাপুরি অথবা শুকতারা। হুম, তারাপুরি অথবা শুকতারাকে সুন্দর করে মনে রাখতে পারবেন। এবার আসেন কলা। সাগর জাতীয় যা কিছু আছে সবই কলা। হুম, বাঁশি জাতীয় যা কিছু আছে সবই কলা। দেখেন, অমৃত সাগর, মেহের সাগর, সবরি, সিঙ্গাপুরি, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, পীর জবাব। মোহনবাসী এবং কানাইবাসী সবগুলো হচ্ছে কি? কলার নাম। সাগর এবং আমরা সাগর কলা নাম বলি, কিন্তু এটা নাম আছে অন্যান্য বলে দেখেন, যেগুলো আছে সাগর কলার নাম বলি। এই এই জিনিসগুলো মনে রাখবেন সুন্দর করে। হ্যাঁ, আমার এখানে কমেন্ট বক্সে অনেকে কবি হয়ে গেছে। কবি হয়ে গেছে, এক একজনে দেখতেছি কবিতা লিখে পাঠাচ্ছে, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। হুম, আচ্ছা, যাহা চাই তাহা পাই না, তারপরের কবিতাটার লাইন গুলো মনে রাখিয়েন আবার। আপনি তো এতটুকুই দেখেছেন, পরে কিন্তু আর কবিতা আছে। হ্যাঁ, ওটা একটু পরে দেখেন। আচ্ছা, আমার ক্লাস অনেক অসাধারণ লাগে, এটা জাস্ট পাম দিচ্ছেন আপনি। আমি অত অসাধারণ ক্লাস নেই, সাধারণ ক্লাসে নেই, ঠিক আছে? সাধারণকে আপনাদের মধ্যে উপস্থাপন করি, আপনার কাছে অসাধারণ মনে হয়। আমার শিষ্য, ঠিক আছে সুজন ভাই, আমার শিষ্য না? আচ্ছা, আমার শিষ্য হলে আপনার জীবনে কপালে দুর্গতি ছাড়া কিচ্ছু নাই, মাথায় রাখেন। তাহলে কলাকে আমরা সুন্দর করে মনে রাখতে পারি। তরমুজ, হুম, উন্নত জাতের তরমুজ। এই যে তরমুজের কথা বলেছিলাম, তরমুজ আপনাদের আরেকটা পরীক্ষা আসে যে নদী ছাড়া পদ্মা কিসের নাম? হ্যাঁ, নদী ছাড়া পদ্মা কিসের নাম? নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজের নাম। এটা আসে কেন আসে? এটাকে সহজ করে মনে রাখেন, তরমুজের ভিতরে পানি থাকে, তাই না? নদীর ভিতরে পানি থাকে, নদীরও দুই পাশে কিনার, তরমুজেরও চারপাশে কিনার, মাঝখানে পানি থাকে। সো এটা দিয়ে সুন্দর করে মনে রাখা যায়। উন্নত জাতের তরমুজের নাম হচ্ছে পদ্মা। আর এগুলো আসে না, এগুলো চিন্তা না নেওয়ার দরকার নেই। পাটের ক্ষেত্রে এই বিজলিটা একবার আসছিল, কেন যে বিজলি নাম তার দিল আমি কিচ্ছু বুঝলাম না। মানে বিজলি নাম কেন দিতে হবে, কারণ তো লাগবে, আমি এটা খুঁজে পাচ্ছি না। বিজলির সাথে পাটের কোনো সম্পর্ক নাই। বিজলি বলতে যে আসে যায় না, যে আসে যায় সেটা বিজলি, পাট তো আসে যায় না কোনোভাবে না। So, বিজলি নাম অন্য কিছু দিতে পারতো তারা। এই ঘুম ধরছে কেন আপনার? যান কফি খেয়ে আসেন। হুম? আচ্ছা, আরেকজন বলেছে স্যার আমি একটা চাকরি চাই কিন্তু পাই না। চাকরি চাই কিন্তু পাই না, ওই যে গোলাপ ফুল তুলতে গেলে যেমন কাটার আঘাত খাইতে হবে, আপনি পরিশ্রম করবেন না, আপনি চাকরি চাবেন, আপনার চাকরি বাড়িতে দিয়ে যাবে? হুম, পরিশ্রম ছাড়া চাকরি চাইলে পাবেন? পাবেন না। হ্যাঁ, তারপরে আসি তুলার জাত রূপালী ডেলফোস। আপনাদের এটা প্রচুর পরিমাণ আসে, রূপালী এবং ডেলফোস, ঠিক আছে? রূপালী এবং ডেলফোস, রূপালীকে নিয়ে ডেলফোসে ঘুরতে গেলাম, তাহলে মনে থাকবে। এভাবে পড়বেন যে রূপালীকে নিয়ে ডেলফোসে ঘুরতে গেলাম, আবার বাস্তব রূপালীকে নিয়ে কেউ আবার যাইয়েন না। হ্যাঁ, ঝামেলা আছে। এরপর দেখি এর পাশে কি আছে। ভুট্টা। বর্ণালী শুভ্রা সবচেয়ে বেশি পরীক্ষা আসে ভুট্টা থেকে। হ্যাঁ, তারপরে এখানে আর দু একটা দাগে দিচ্ছি, বর্ণালী শুভ্রা এই দুটা বেশি বেশি আছে। মোহর একবার আসছিল। এই তিনটা পড়বেন, আরগুলোর সাথে ভুট্টা মিশ্রিত আছে। কমেন্ট আজকে শেষ তো করে ফেলেন, কমেন্ট যা যা ইচ্ছা করে ফেলেন, আজকে তো শেষ, সুতরাং আমি কিছু বলবো না।
সয়াবিন, ব্রাক, ডেভিস, সোহাগ, বাংলাদেশ সয়াবিন কখনোই আসে নাই আমার জানা মতে। তিসি, নীলা, কেন এর নাম নীলা দিল? নীলার নাম তিসি কেন হলো বুঝলাম না। যাক, আর পড়তে হবে তো, কোনো কারণ নেই এটা আর কি এভাবে মুখস্থ করে ফেলিয়েন। ফুলকপি থেকে আহ এই দেখেন কি নাম দিচ্ছে, কেন এই নামটা দেওয়া লাগবে? মানে রাক্ষসী কি ফুলকপি? কোনোভাবে এটা, কোনোভাবেই না, এটা রাক্ষসী বলে দিয়েছে। তো দরকার নেই, এটা এটা পড়ার দরকার নেই, এগুলো আসবে না। বাঁধাকপি থেকে আসবে ড্রাম হেড। ওটা আমি বলে দেবো আপনাদেরকে। পশু হচ্ছে বিলাসী এবং লতিরাজ। লতিরাজ তো বোঝাই যাচ্ছে, বিলাসীটা শুধু একটু পড়ে নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিলাসী যে গল্প আছে না, বিলাসী গল্প পড়েছেন না আপনারা? হৈমন্তী বিলাসী, সাপুরে বিলাসী, হ্যাঁ, সে যে বিলাসী মারা গেল সাপের কামড়ে, সেই বিলাসী, এটাকে বিলাসী আকারে পড়ে নেবেন। বাঁধাকপি থেকে প্রভাতী আসে এবং ড্রাম হেড আসে। ড্রাম হেড একবার আপনাদের আসছিল, এই জন্য পড়ে নিতে হবে ড্রাম হেড এবং প্রভাতী। ওকে। তিসি বোঝেন না? কি বলে রে আল্লাহ! ফাতেমা বলতেছে তিসি চেনেন না আপনি? আপনার মনে হয় পুরোটা লাইফটাই গ্রামে শহরে কাটছে, তিসি চেনার কথা। জি সাব্বির ভাই, আমার ক্লাস আজকে শেষ। তিসি চেনার কথা, হ্যাঁ। তিসি হচ্ছে তিলের মতোই, তিলকে তিলের 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 কি বলবো আমরা, তিলের উপরের যে অংশটা থাকে এটাকে ফেলে দিতে হয়। তিসি আবার পুরোটাই কি করা হয়, ফেলে দেওয়া হয় না, পুরোটা পুরোটা ভাজলে এটা ভর্তা করে খাওয়া সুন্দর লাগে আর কি। তারপর আসেন হলুদ, কখনোই আসেনি। সুন্দরী, সুন্দরী কেন বললো হলুদকে বলেন তো? বলার তো মূল কারণটা অবশ্য হচ্ছে হলুদ, যে হলুদ দিলে মানুষ সুন্দর হয়, হ্যাঁ। হলুদ আপনি ফেসে মাখলে আপনাকে দেখতে সুন্দর হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে হলুদ দেন। মেয়েরা তো অনেক সময় ফেসের যত্নেও হলুদ ইউজ করে, সো এই জন্য ওটার নাম সুন্দরী। কারণ হলুদ যত দিবেন তত আপনি সুন্দর হবেন। সত্যি তো না? এটা কিন্তু সত্যি কথা, যে হলুদ আপনি যত দিবেন তত সুন্দর হবেন। আচ্ছা সাব্বির ভাই বলেন, কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, বলে ফেলেন। স্যার আপনার তো ক্লাস অনেক ভালো লাগে, তো কথা হলো না, তো এই জন্য। চাকরিও চাবে আবার, মানে এত বড় একটা ট্রমার মধ্যে রাখবে, সেটা হতে পারে না, হ্যাঁ। হ্যাঁ আলামিন ভাই বলেন। আজান দিচ্ছে মনে হয়, বিরতি দেবো, তারপরে আবার আসে বাকিটুকু শেষ করবো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার একটি বিষয় আমার জানা ছিল, সেটি হচ্ছে আমাদের শীটে দেওয়া আছে ফসল তোলার ঋতু তিনটি: ভাদই, হৈমন্তিক ও রবি। হুম। আসলে ভাদই, হৈমন্তিক, রবি এই জিনিসটা আমি বুঝতেছি না স্যার। ফসল আমি তোলা জানি বাড়ি মানুষের বাড়ি ফসল তোলে হ্যাঁ, তিনটা, তিনটা সময়, হ্যাঁ। একটা হচ্ছে বছরে 3 বার ফসল তোলে। আমরা তো সবাই জানি যে একটা গ্রীষ্মকালে আর একটা শীতকালে, মাঝখানে একটা কালে আমরা ফসল তুলি। যেমন আপনারা ধানের জাত যদি বলি আমরা, ধান কয়টা? আমন, ইরি, আউশ এবং আর কি আছে, বোরো। এই বড়। যে 4টা ধান আপনি যদি বলেন, 4টা ধান এক বছরে 4 বারে তো আসে না, 3 বারে আসে, তাই না? এই 3 বার এই ফসলটা 3 বার উৎপাদনের কথা কথায় বলা আছে, যে এটাকে ফসল তোলার কালটাকে 3 বার বলা হয়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। মানে ফসল তোলার কালটা 3 বার, আমাদের কাল তিন প্রকারের না ফসল তোলার জন্য। জি, ও নামাজের বিরতি দেওয়া হবে, হ্যাঁ, ভাদই। চিন্তা করিয়েন না, নামাজের বিরতি দেওয়া হবে। থ্যাংক জি ইউ স্যার, ভাই। বুঝতে পারছি। এবার আসেন বাংলাদেশের প্রাণীজ সম্পদ। আর 5 মিনিটের মধ্যে আমরা বিরতি দেবো, এটা শেষ করে প্রাণীজ সম্পদ গুলো অল্প কয়েকটা আছে যেগুলো দাগাবো, সেগুলো শুধু পড়বেন। কেন্দ্রীয় গো প্রজনন, মহিষ প্রজনন, ছাগল প্রজনন, বন্যপ্রাণী প্রজনন এবং গবাদি পশুর ভ্রম যেটা বলা হয়, ভ্রূণ প্রথম বদল করা হয় 1995 সাল। এই যে এই কটা এখান থেকে পড়বেন, দাগায় নিতে পারেন সবাই, এর বাইরে পড়ার দরকার নেই। তারপর যদি দেখি, একবার আসছিল হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজারের ডুল হাজরায় অবস্থিত। উন্নত জাতের গাভীর কথা বলা আছে, এগুলো এতটা পরীক্ষা আসলে পড়ার দরকার নেই, এটা খালি শুধু হরিণ প্রজনন করবেন। যমুনা পারি ছাগলের অপর নাম কি, এটা পরীক্ষায় আসে। এই কটা পড়তে হবে। এই যে এই কটা দেখেন, আপনাকে বলি, এখন একটু চালাক হয়েছে দিয়েছি, হ্যাঁ। এই কটা তথ্য পড়বেন বেশি করে, যেগুলো আমি দাগে দিচ্ছি। এটা ভিভিআই, ঠিক আছে, এটা ভিভিআই পড়ে নেবেন।
আর বন্যপ্রাণী অভয়ারণ্য কখনো পরীক্ষা আসে নাই, আসার সম্ভাবনাও নেই, চিন্তার মুক্ত থাকতে পারেন। শুধু এই টপিকস থেকে আপনাদের এটাই আসে, যেগুলো আমি দাগে দিলাম আপনাদেরকে, এগুলোই আসবে, এর বাইরে আসবে না, মানে আমি আশা করি। আর সচরাচর আসে না খুব একটা এখান থেকে। তারপর দেখি আর কি আছে এখানে। মৎস্য সম্পদ, হ্যাঁ, বাংলাদেশের মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ থেকে আমি বিরতির পরে শুরু করি, হ্যাঁ, বিরতির পরে শুরু করি। 6টা 2 বাজে, 6টা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট অলরেডি আলোচনা করে দিয়েছি, তারপর আপনারা একটু নিয়ে নেবেন যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে বর্তমানে ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহে। এখানে নাই, এটা ময়মনসিংহে আপনারা ধরে নিতে পারেন, এদিকে মনে হয় আছে কোথাও। ময়মনসিংহ হচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। এই মাছ নিয়ে বেশ কিছু আছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখানে আপনাদের ভাগ করে দেওয়া আছে, আমি ওটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোন পানির মাছ গবেষণা কোথায় অবস্থিত, এটা একবার আসছিল। কোন পানির মাছ গবেষণা কোথায় অবস্থিত, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। দেখেন, এই যে প্রথমে যদি আমরা বলি স্বাদু পানির মাছ, এটা ময়মনসিংহ। স্বাদু পানি বলতে যে পানিতে কোনো লবণাক্ততা নেই। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র পাইকগাছা, খুলনা। নদী কেন্দ্র অর্থাৎ নদীর মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। এগুলো কেয়ারফুল থাকবেন, মানে পরীক্ষায় দিয়ে দিতে পারে, আবার দেখবেন যে আপনি উত্তর করে আসছেন, চাইছে একটা, করে আসছেন আরেকটা। সো এগুলোতে একটু সাবধান থাকতে হবে, কোনটা চাচ্ছে সেও আছে আপনাকে উত্তর করতে হবে। এরপর সামুদ্রিক দরকার নেই চিংড়ি গবেষণা কেন্দ্র একবার আসছিল, এটা বাগেরহাটে। কোথায় অবস্থিত? বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত। সো গবেষণা কেন্দ্রগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন, যে কোনটা আসলে কোথায়, স্বাদু পানি কোনটা, লোনা পানি কোনটা, চিংড়ি কোনটা, এগুলো প্রত্যেকটাই আসে। এবার আসেন চিংড়ি চাষ। উপকেন্দ্র আমাদের কখনোই আসেনি, দরকার নেই এটা। চিংড়ি চাষের ক্ষেত্রে 2টা প্রশ্ন আসে। বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত কোনটি? হোয়াইট গোল্ড নামে পরিচিত কোনটি, আর এটা কোথায় অবস্থিত? ঠিক আছে, বাগেরহাটে অবস্থিত হোয়াইট গোল্ড। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন আসে, কোন চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয়? কোন চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয়? মূলত বলা হয়ে থাকে যে বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয়, এটা দেখবেন একটু। তারপরে আমরা যদি দেখি বিভিন্ন কালচার, এই যে কালচার গুলো আপনাদের যদি আমি বলি একবারে সহজ বাক্যে, দেখেন প্রথমে অ্যাপিকালচার মানে মৌমাছি। অ্যাপিকালচার, এই যে অ্যাপিক মানে হচ্ছে, আমরা যদি বলি অ্যাপিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, ঠিক আছে, কোথা? সর্বোচ্চ চূড়া। যেহেতু মৌমাছি আকাশের সর্বোচ্চ উঁচু দিয়ে ওঠে, কোথায়? মৌমাছি সর্বোচ্চ উঁচু দিয়ে আকাশের ওঠে, এই জন্য এটাকে মৌমাছি চাষকে কি বলা হয়? অ্যাপিকালচার বলা হয়, সহজে মনে রাখার জন্য। এরপর 2 রকম আমরা দেখেন, রেশম চাষ, সেরিকালচার। অর্থাৎ আপনারা রেশমি চুড়ি বাদ দিয়ে রেশমি শাড়ি পরলেই মুখস্থ থাকবে। রেশমি চুড়ি বাদ দিয়ে রেশমি শাড়ি পরবেন, মুখস্থ থাকবে। কারণ রেশমি শাড়ি অর্থাৎ সেরিকালচার মানে হচ্ছে রেশম, তাই না? সো শাড়ি দিয়ে পরলেই হয়ে যাচ্ছে সেরি। আর অথবা আপনি যদি এটাও নেন, রেশমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিল্ক, তো সিল্ক মানে হচ্ছে রেশম। আর সেরিকালচারের প্রথম অক্ষর হচ্ছে এস এবং সিল্কের প্রথম অক্ষর হচ্ছে এস, সুতরাং রেশম চাষ সিল্ক। মাছের ইংরেজি হচ্ছে ফিশ। ফিশ এবং ফিশ কোন প্রকার তেমন একটা কিনে ডিফারেন্স নেই, ফিশ ফিশ, ফিশ ফিশ। উদ্যান তত্ত্ব তো হর্টিকালচার, এটা এমনিতেই মনে রাখা যায়। পাখি চাষ অ্যাভিকালচার। আমরা জানি যে অ্যাভিকালচার মানে অ্যাভি মানে হচ্ছে বিমান, তাই না? অ্যাভিয়েশন মানে হচ্ছে বিমান, যেহেতু অ্যাভি মানে বিমান, সুতরাং অ্যাভির বিমানের 2টা পাখা আছে, পাখির 2টা পাখা আছে। সো অ্যাভিকালচার দিয়ে আপনি পাখি চাষকে মনে রাখতে পারবেন, যেহেতু পাখার ধরনের। কারণ এই অ্যাভিকালচার পাখির এই 2টা পাখার জন্যই হয়েছে। সো বিমানের যেহেতু 2টা পাখা আছে, পাখিরও 2টা কি আছে? পাখা আছে। সো অ্যাভিকালচার মানে পাখি চাষ, সহজে মনে রাখা যায়। আর চিংড়ি চাষ প্রন কালচার, মানে প্রন মানে চিংড়ি, সুতরাং প্রন কালচার মানে চিংড়ি চাষ। দেখেন সহজ করে এই জন্য মনে রাখা যায়। আপনারা হয়তো অনেকে মনে রাখতে পারেন না, অনেকের জন্য কঠিন হয়, ঠিক এইভাবে যদি মনে রাখেন তাহলে কোনোদিনও ভুলে যাবেন না। ওকে, কোনোদিনও ভোলার সম্ভাবনা নেই। এরপর আমরা যদি আসি সেকেন্ড স্টেপে, আপনাদের জন্য কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশের পানি সম্পদ কখনোই প্রশ্ন আসে নাই।
তিস্তা বাত অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, এগুলো আপনি স্কিপ করে যেতে পারেন বা বাড়িতে একটু যদি পড়ে নেন আর কি। বাংলাদেশের বনজ সম্পদ, বনজ সম্পদ থেকে এই যে এই জায়গা থেকেই সব প্রশ্ন আসে। বন, বাংলাদেশের বনভূমি কয় ভাগে বিভক্ত? দেখেন আমি লিখে দিচ্ছি, লিখে নেন। বাংলাদেশের বনভূমি 3 ভাগে বিভক্ত। ক্রান্তীয় চিরহরিৎ পর্ণমোচী বৃক্ষের বনভূমি, অর্থাৎ এটা যে বৃক্ষের পাতা ঝরে না, যে বৃক্ষের পাতা ঝরে না, এই বনভূমি বাংলাদেশের কোথায় আছে? সিলেট এবং চট্টগ্রাম। ক্রান্তীয় পাতা ঝরা বৃক্ষের বনভূমি, এটা হচ্ছে শালবন। কোন বন? শালবন বা ভাওয়ালগড়ের যে বনটা আছে, এই ভাওয়ালগড়ের যে বনগুলো, এগুলোকে বলা হয়। অর্থাৎ এই বনের পাতাগুলো বসন্তকালে ঝরে পড়ে। তারপরে এটা আছে উপকূলীয় ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। এটা সুন্দরবনকে আপনি মনে করে নিতে পারেন, তাহলে হয়ে গেল। তাহলে বনভূমি 3 প্রকার। কোন কোন 3 প্রকার? এগুলো আপনারা সবাই দেখলেন মোটামুটি ভাবে। সিলেট এবং চট্টগ্রামের বনগুলোতে কখনো পাতা ঝরে যায় না। ভাওয়ালগড় এবং শালবনের যে বনগুলো আছে সেগুলো পাতা ঝরে যায়, এই জন্য ওটাকে পাতা ঝরা বনভূমি বলা হয়। এবং ম্যানগ্রোভ বা উপকূলীয় বনভূমি যেটাকে বলা হয় সুন্দরবনকে বলা হয়। এবার আসেন সুন্দরবন থেকে আপনার কি প্রশ্ন আসে। সুন্দরবন থেকে 4টা বা 5টা প্রশ্ন আসে। সুন্দরবনের অপর নাম কি? ঠিক আছে, বাদাবন। 1 নম্বর প্রশ্ন, সুন্দরবনের অপর নাম কি? বাদাবন। এটা পরীক্ষায় আসে। এই পাশে যদি আমরা যাই, সুন্দরবন থেকে ঠিক আর কি কি প্রশ্ন আসে আমি একটু বলে দিচ্ছি। সুন্দরবনের মোট আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশে কতটুকু? 62 ভাগ। কত? বাংলাদেশে সুন্দরবনের কত শতাংশ আছে? 62% বা 6,017 বর্গ কিলোমিটার। আর বাকিটুকু কি? ভারতে। সুন্দরবন কয়টি জেলা জুড়ে আছে? সুন্দরবন মোট 5টি জেলা, বিসিএস এ চলে আসছিল। 5টি জেলা, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, আর কি বলেন তো দেখি, বরগুনা। পিরোজপুর এবং বরগুনা, এই কয়টা জেলা জুড়ে সুন্দরবন অবস্থিত? 5টা জেলা। কয়টি জেলা? 5টি। এখানে 3টি দেওয়া আছে, 5টা আপনারা নিয়ে নেবেন। সরি, পটুয়াখালী, পটুয়াখালী বরগুনা, এটা পিরোজপুর হবে না, এটা পটুয়াখালী, ওখানে দেওয়া আছে যদিও। এটা কি? পটুয়াখালী এবং বরগুনা মিলে এই 5টা। এই যে এটা দাগানি দরকার নেই, 5টি জেলা, যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা, এগুলো মিলে হচ্ছে সুন্দরবন অবস্থিত 5টি জেলা। এখন এখান থেকে সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে, এখানে আছে কিনা আমি জানি না, ব্ল্যাক বেঙ্গল টাইগার টাকা, এগুলো দিয়ে আপনার পরে পরীক্ষা আসার মতো প্রশ্ন না। সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি আপনাদের, আপনারা লিখে নেন। 1 নম্বর হচ্ছে, কাঠ পেন্সিল তৈরি হয় কি দিয়ে? কোন গাছ? দেখেন, কাঠ পেন্সিলের প্রথম পেন্সিলের দ্বিতীয় অক্ষরটা যুক্ত বর্ণ এবং ধুন্দুলেরও দ্বিতীয় অক্ষরটা যুক্ত বর্ণ। এবার আসেন, দিয়া শলাই তৈরি হয় কোন কাঠ? দেখেন, দিয়া শলার দ্বিতীয় অক্ষর এবং গেওয়া, গেওয়ার মধ্যে অন্তস্থ আছে, তাহলে দিয়া গেওয়া। তাহলে দিয়া শলাই কি হয়? গেওয়া কাঠ দিয়ে তৈরি হয়। এরপর আসেন, মৌয়াল কারা? মৌয়াল মধু সংগ্রহকারী। সুন্দরবনে মধু সংগ্রহকারীদেরকে কি বলা হয়? মৌয়াল। বাওয়ালি কারা? গোল পাতা সংগ্রহ করে যারা সুন্দরবনে, কি করে? গোল পাতা সংগ্রহ করে, তাকে বাওয়াল বলা হয়। পাগমার কি? বাঘ গণনার সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিকে বলা হয় কি? পাগমার্ক। আরেকটা আসে ক্যামেরা ট্র্যাপিং। ক্যামেরা ট্র্যাপিং কি? বাঘ গণনার আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি। এই যে এই কয়টা আপনারা এর বাইরে আছে, বাইরে তথ্যগুলো একটু লিখে নেন, পরীক্ষা আসে। হুম।
ক্লিয়ার সবাই? দেখা শেষ? একটু হাত চালান, হ্যাঁ, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। 5 নম্বরটা হচ্ছে পাগমার্ক। পাগমার্ক বোঝেন না? ধুন্দল, ধুন্দল কাঠ, কাঠ পেন্সিল, ধুন্দল, দিয়াশলাই গেওয়া, মৌয়াল মধু, বাওয়ালি গোলপাতা। পাগমার্ক বারগোনা সনাতন পদ্ধতি, আর হচ্ছে আধুনিক পদ্ধতি ক্যামেরা ট্রাপিং। এটা হচ্ছে ক্যামেরা ট্রাপিং। ক্যামেরা ট্রাপিং একটু জোরে লিখতেছি তো, তাই একটু বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের। ওকে, আমরা তাহলে এখন চলে যাই আবার পড়ায়, দেখি কি আছে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি বনজ সম্পদ শেষ। এখন যেটা আসতেছে খনিজ এবং প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের খনিজ এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে এগুলো এগুলো আমাদের দেখার সময় নেই। আমাদের এখন খনিজ এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গ্যাস এবং তেল এবং কয়লা। এই তিনটাকে আমরা বেশি করে পড়বো। প্রথমে যদি আমরা দেখি প্রাকৃতিক গ্যাস, প্রথমে কি প্রাকৃতিক গ্যাস কত সালে প্রথম আবিষ্কৃত হয়? 1। বাংলাদেশে বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি? 29টি। 2। সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম কি? ইলিশা 1 ভোলা। এরপর আসেন, সর্বাধিক গ্যাস ব্যবহৃত হয় কোন খাতে? বিদ্যুৎ খাতে। 4টা প্রশ্ন, ঠিক আছে? এই 4টার বেশি গ্যাস ক্ষেত্র থেকে আসবে না। এই 4টা এখান থেকে একেবারে দাগিয়ে নিতে পারেন। ক্যামেরা ট্রাপিং মানে হচ্ছে বাঘের চোখকে গণনা করা হয়, ঠিক আছে? কি করা হয়? বাঘের চোখকে গণনা করা হয়। এর মাধ্যমে বাঘ, যে বাঘ একবার তার দিকে দেখে, ক্যামেরার দিকে দেখে, ওই বাঘকে ক্যামেরা বন্দি করে ফেলে। ওই বাঘের আর যতবার দেখুক না কেন ক্যামেরার দিকে, সে আর ওই ক্যামেরার চোখ নেয় না, লেন্সটাকে নেয় না। এতে করে মানে বাঘকে গণনা করাটা সহজ হয়ে যায়। কারণ ওই বাঘ আর দ্বিতীয় টাইম ওইখানে আসলে আর কোনোভাবে কাউন্টিং হবে না। কিন্তু আগে যে পাকবাঘ ছিল, এটা হচ্ছে পায়ের ছাপ নিত আর কি। সো দেখা যেত একে বাঘের গর্ভে আরেকটা বাঘ জন্মাইলে পায়ের ছাপ সেম হতো। সেটা আবার আসলে তাকে আবার নতুন করে গণনা করা হতো। এতে করে মানে রিয়েলিটিটা পাওয়া যেত না। বাট এখন এটার দ্বারা পাওয়া যাচ্ছে। একটা বাঘ শুধু একবারে সেই ক্যামেরায় ধরা পড়বে, আর 2বার পড়বে না, ঠিক আছে? তো এটা গেল। এখন আমরা গ্যাস ক্ষেত্র বললাম, গ্যাস ক্ষেত্র থেকে 4টা প্রশ্ন করে নেবেন। খনিজ তেল থেকে 2টা প্রশ্ন আসে। প্রথম আবিষ্কার হয় কত সালে, উত্তোলন কত সালে, বন্ধ হয়ে যায় কত সালে? এই যে 3টা, ঠিক আছে? খনিজ তেল প্রথম আবিষ্কার হয় 1986 সালে, উত্তোলন শুরু হয় 1987 সালে, এবং বন্ধ হয়ে যায় 1994 সালে। মাত্র 7 বছর এই তেলটা আমাদের বাংলাদেশে নিতে পারছে, তারপরে আর পারে নাই। এখানে বেশ কিছু 10 কত জানি ঘনফুট ছিল তেল, আমরা মাত্র 0.6% তেল তুলতে পারছি, আর সবগুলো তেল নষ্ট হয়ে গেছে। পানি প্রবাহ, অত্যাধিক পানি প্রবাহের কারণে এই সমস্যাটা হয়েছিল। সো এটা বলা আছে 3টা। এই 3টা প্রশ্ন এখান থেকে নেবেন। আর তেমন কোনো প্রশ্ন আপনাদের নেই। কয়লা থেকে আসে না বললে চলে। আমি যদি দেখি যে ইউরেনিয়াম থেকে একটা প্রশ্ন আসে, যে বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে? ইউরেনিয়াম খুবই কম আমাদের, তারপরে এটা নেবেন কুলাউড়া পাহাড়। মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। এই তো। এখন যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে ব্যাংক বিমা সব আছে। ব্যাংক বিমা থেকে কখনোই এনটিআরসি পরীক্ষা প্রশ্ন আসে না, ঠিক আছে? বিদ্যুৎ কেন্দ্র থেকে কখনো প্রশ্ন এভাবে পরীক্ষা এনটিআরসি তে দেয় না। অর্থনীতি থেকে কখনো পরীক্ষা প্রশ্ন দেয় না, আর দেবে না। আমি একটু বলেই দিচ্ছি, শুধু একটা প্রশ্ন এখান থেকে পড়বেন, অর্থনৈতিক পরিকল্পনা, অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কত? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত থেকে কত? একটা প্রশ্ন এখান থেকে পড়বেন। আর কোনো কিছু পড়ার দরকার নেই। আপনারা সবাই ভালো করে জানেন যে এটা শেখ হাসিনা আমলে হয়েছে, এই জন্য এই জিনিসটা পরীক্ষা আর দেবে না। হ্যাঁ, এই জিনিসটা, এই প্রশ্নটা পরীক্ষা আর দেবে না, যেহেতু শেখ হাসিনার আমলে এগুলো হয়েছে। এখন এই পুরো লেকচার জুড়ে আপনাদের শেষের 2টা টপিক শুধু গুরুত্বপূর্ণ, আর এগুলো একেবারে নাই বললে চলে, বা এগুলো পরীক্ষা একেবারে কখনোই আসার সম্ভাবনা নেই। কারণ এটা বুঝতে হবে আপনাকে যে বিগত সরকারের আমলের বেশ কিছু তথ্য এরা এমনিতেই দেবে না। বাজেটও বাদ দিয়ে দিতে পারেন, বাজেটও কোনোভাবে আসবে না। এক নজরে 2024-25 কোনোভাবে আসবে না। আমাদের এখানে যেটা আসবে, অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে। কোনটা থেকে?
অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা অর্থনৈতিক সমীক্ষা 2024 যেটা আছে এটা দেখতে হবে, কারণ এটা আন্দোলন পরবর্তী সময়ে এই সমীক্ষাটা করা হয়েছে। এই জন্য আপনাদের এখান থেকে আমি দাগিয়ে দেবো ঠিক কোনগুলো পড়বেন। জনসংখ্যা যদি আসে তাহলে এটা 17,10,00,000। কত? 10 লাখ। এইভাবে পরীক্ষা আসবে। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%, এটা পরীক্ষা আসে। জনসংখ্যার ঘনত্ব কত? 1, 2, 3। এখান থেকে 1, 2, 3 পড়বেন। বাংলাদেশের জনসংখ্যা কত, জনসংখ্যা বৃদ্ধির হার কত, আর কতজন বাস করে 1 কিলোমিটারের মধ্যে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে, এই তিনটা। এরপর এই পাশ থেকে আপনাদের যেগুলো আমি দাগাবো সেগুলো শুধু পড়বেন। এই জন্য বলতেছি যে বাকিগুলো পড়ার খুব একটা দরকার হবে না, কারণ এনটিআরসি তো ওগুলো থেকে আসে না। লাস্ট দুটা পেজ আছে, ওই দুটা পেজ গুরুত্বপূর্ণ। আমাদের গড় আয়ু, প্রত্যাশিত গড় আয়ু কত এটা পড়বেন। 72.3%। তার মধ্যে পুরুষরা একটু কম বাঁচে, মহিলারা একটু বেশি বাঁচে, এতটুকুই আর কি। মহিলারা কেন বেশি বাঁচে আমরা ঠিক জানি না, জানার চেষ্টাও করি না। যারা বেশি বাঁচবে তাদের যন্ত্রণাও বেশি, বৃদ্ধকালে মানে শাস্তিও পায় বেশি, তাই না? ছেলেরা কম বাঁচে, এটাই ভালো। বৃদ্ধকালে যাইতে হয় না, আগে আগে মারা যায়। আর মেয়েগুলো বৃদ্ধকালে গিয়ে এখন অন্যের ঘাড়ে চাপে থাকতে হয়, সবকিছু রুমের ভিতরে। আল্লাহর রহমত, কি একটা অবস্থা। তাদের বৃদ্ধ না হওয়াটাই ভালো, তার আগে চলে গেলেই বেটার। তো ছেলেরা এই জন্য একটু কম বাঁচে, মেয়েরা একটু বেশি বাঁচে, 3 বছর কম বাঁচে ছেলেরা। আমি জানি না এটা কোন সমীকরণ, তবে বাস্তবিক ক্ষেত্রে একটা জিনিস সত্যি যে আসলে ছেলেরা কম বাঁচে। নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে, বিভিন্ন টেনশনে থাকে ছেলেরা। সংসার পরিবার থেকে শুরু করে সবার চাপ এই ছেলেদের উপরে। হ্যাঁ, বলার বাহিরে অপেক্ষা রাখে না যে ছেলেরা অবশ্যই পৃথিবীতে আসছে শুধুমাত্র গাধার মতো খাটার জন্য, আর কোনো কিছু না। গাধার মতো খাটবে, বয়সের 5 বছর হওয়ার পরে ফ্যামিলি থেকে বলে দেবে যে তোমার ঘাড়ে কিন্তু তোমার বউ এসে চাপবে, তোমার ছেলে মেয়ে চাপবে, তাদেরকে খাওয়াইতে হবে। আবার বাপ মা বৃদ্ধ হলে তোমার পালছেন। মাথা পিছু জাতীয় আয় কত ডলার? 2,884। ঠিক আছে, 2,884। এরপর হচ্ছে মাথা পিছু জিডিপি 2,675, এছাড়া 2,784। এই দুটো এখান থেকে পড়বেন। মূল্যস্ফীতি পড়ে নেবেন। কোনটা? মূল্যস্ফীতি পড়বেন। বিজ্ঞানের কথা আমি বিশ্বাস করি না এইভাবে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন লুৎফা, এটা অসম্ভব রকমের কথা, কখনোই না। বিজ্ঞানকে তাহলে আপনি জাপানে যেতে বলেন, বিজ্ঞানকে জাপানে যেতে বলেন। জাপানে পুরুষদের গড়ে বেশি, মেয়েদের চেয়ে। বিজ্ঞান আপনি মধ্যপ্রাচ্যে যেতে বলেন, তারা বিজ্ঞানের সংজ্ঞাটা দেখ। আপনি যেটা বলেছেন যে ছেলেরা কম বাঁচে, মেয়েরা কম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানুষ কি আলাদা? কখনোই না। মধ্যপ্রাচ্যের মানুষ আলাদা, জাপানের মানুষ আলাদা। আপনি বাংলাদেশি বিজ্ঞানকে নিয়ে এসে লাভ আছে? এটা না। বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে অন্যটা। ঠিক আছে, অবশ্যই স্বীকার করতে হবে। এই হিসেবে গারোরা ঠিক আছে। গারোদের ছেলেরা বসে থাকে ঘরে আর মেয়েরা ইনকাম করে খাওয়ায়, বুঝছেন? এই জন্য গারোদের মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। অর্থাৎ তারা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। তাদের কোনো পিতার বা ছেলের কোনো ঘর বাড়ি নেই, ছেলেরা ঘর জামাই থাকে, মেয়েরা ইনকাম করে, ছেলে বসে বসে খালি খায়। খুব ভালো না? সুন্দর সিস্টেম। তো এটা তাহলে একটু উপরে নেবেন সবাই, যেগুলো আমি বলে দিচ্ছি। তারপরে আসেন সাক্ষরতার হারটা একটু পড়বেন, এবং দারিদ্রতার হার পড়বেন। সাক্ষরতার হার, দারিদ্রতার হার, চরম দারিদ্র, এই তিনটা। সাক্ষরতা, দারিদ্র এবং চরম দারিদ্র, এই তিনটাকে পড়ে নেবেন। তাহলে আর তেমন কিছু দরকার নেই এখান থেকে, বা আসার মতো এই কয়টা প্রশ্নই ছিল। এখন সবার শেষে যাব আমি, কেননা আরগুলো যেগুলো আছে রাজস্ব নীতি এখনকার জন্য, যেহেতু সরকারি রাজস্ব নীতির মধ্যে অন্য একটা ব্যাপার চলে এসেছে, আমাদের অনেক কিছু চেঞ্জ হবে, সুতরাং এগুলো আপনাদের পড়ার দরকার নেই। চাকরি পাওয়ার জন্য এগুলো পড়ার দরকার নেই। এই যে এখান থেকে শুধু দুইটা তথ্য পড়বেন, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোট কোনটি, সরকারি নোট কোনটি। এই যে সরকারি মুদ্রা এবং ব্যাংক মুদ্রা, দুইটা তথ্য বলেই দিচ্ছি, একবার মেনশন করে দিচ্ছি। এর বাইরে দরকার নেই আর আপনার পড়ার আপাতত। শেষে যেটা দিব আমি আপনাদেরকে, শেষের জন্য কেন আছি, শেষে আমার আপনাদের জন্য গুরুত্ব। শিল্প বাণিজ্য দরকার নেই, শিল্প বাণিজ্য হ্যাঁ, শিল্প বাণিজ্যটা পড়তে হবে, শিল্প বাণিজ্যটা পড়তে হবে, এটা বাদ দেওয়ার উপায় নেই। এটা পুরোটাই পড়ে নেবেন একটু।
মানে কমানোর উপায় নেই, এটাতে সবগুলোই আসে পরীক্ষায় কম বেশি একটা একটা করে। এনটিআরসি না আসলেও অন্যান্য পরীক্ষাগুলোতে আসবে, যেহেতু আপনারা অনেকে অন্যান্য পরীক্ষাগুলো দেবেন, সুতরাং এটাও একটু গুরুত্বের সহিত দেখার চেষ্টা করবেন, এটা থেকে আসে। হুম। তারপর আমি মূলত যেটা যেতে চাচ্ছিলাম ওখানে যেতেই পারতেছে না, ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লাস্টের পেজ দুটা অনলাইন শেষ, এখান থেকে হ্যাঁ, এই যে লাস্টের পেজ পাইছি, এই যে বাংলাদেশের রপ্তানি এবং আমদানি, এখান থেকেই প্রশ্ন আসে, এটা গুরুত্ব দিবেন একটু সবাই। রপ্তানি বা আমদানি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে যে দেশ থেকে, চীন থেকে, আন্তর্জাতিক প্রশ্নের মধ্যে এটা আসতে পারে। এরপর আসেন, এগুলো দরকার নাই। বাংলাদেশ সবচেয়ে বেশি খাদ্যশস্য আমদানি করে কোন দেশ থেকে? ভারত থেকে। এই দুটো এখান থেকে নেন। হুম। তারপর নিচে আছে আরো, নিচের গুলো আমরা একটু দেখি, এই পাশে আসি, দেখি আর কি আছে আপনাদের জন্য। বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পাট আমদানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এবার আসেন রপ্তানিতে। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোথায়? প্রচুর পরিমাণ পরীক্ষা আসে, মার্কিন যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। দুটাই আসে। তারপর আসেন, সামগ্রিকভাবে তৈরি পোশাক রপ্তানি করে সবচেয়ে বেশি কোথায়? ইউরোপীয় ইউনিয়নে, মানে ইইউ, আপনারা যেটা শুনেছেন ইইউতে। বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোথায়? সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোথায়? মায়ানমার। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোথায় থেকে? এই যে এই জায়গাটা দেখেন, আগে কিন্তু রিজার্ভ আসছিল আমাদের সংযুক্ত আরব আমিরাত, কিছুদিন সৌদি আরব, এখন সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি। বাংলাদেশের মিশন, এই যে কয়েকদিন আগে পরীক্ষা আসছে, বাংলাদেশের কয়টি মিশন আছে? বাণিজ্যিক মিশন আছে ৭৭টি। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন কত? ২ নম্বর। চায়না হচ্ছে ১ নম্বর। এবং সর্বশেষ তৈরি পোশাক রপ্তানিতে কোটা ছিল কত সাল পর্যন্ত? ২০০০ সাল পর্যন্ত। প্রত্যেকটাই পরীক্ষায় আসে আপনাদের কম বেশি, পুরোটা তথ্য আপনারা নিজেরাই এটা সম্পর্কে অবগত হওয়ার কথা। সো এই মোটামুটি রপ্তানি এবং আমদানি আপনাদের আমি যেটা বললাম। এরপর দেখি আর কি আছে এই পেজের মধ্যে, কোনো কিছু দেওয়া যায় কিনা। ইপিজেড নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না। ইপিজেড নিয়ে কেমন একটা প্রশ্ন আসে না, আর তেমন একটা গুরুত্বপূর্ণ নেই। এই যে এটা সর্বশেষ দুটা প্রশ্ন, যে দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই, ইসরায়েল। আর বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র কত সালে? ২০১৩ সালে। কত সালে? বাংলাদেশের জিএসপি সুবিধা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিএসপি সুবিধা বাংলাদেশের কত সালে স্থগিত করে? এই দুইটা প্রশ্ন 1976 সাল থেকে 2013 সাল পর্যন্ত ছিল। 2013 সালে এই রানা প্লাজা ধসের কারণে, রানা প্লাজা ভেঙে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এই দোহাই দিয়ে আমাদেরকে জিএসপি সুবিধা থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমরা এটা পাচ্ছি না। ওকে, এই মোটামুটি আজকে লেকচারের মধ্যে ছিল। আপনাদের আসলে সবাইকে সুযোগ দেওয়ার আমার কোনো উপায় নেই বাস্তবিক ক্ষেত্রে। যদি কারো গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে সে বলতে পারেন, আর নাহলে আরেকটা সলভিং ক্লাস আছে, আমরা সলভ ক্লাসে একেবারে এ টু জেড সব আলোচনা করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস শেষ না, সলভ ক্লাস তো অবশ্যই আছে। সো ওই ক্লাসের জন্য আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আর এমনি যদি কোনো গুরুত্বপূর্ণ সুবিধা থাকে, মানে কথা থাকে, তাহলে বলতে পারেন। আলামিন বলেন। স্যার এখানে দেওয়া আছে বাজেট ক্রম হ্যাঁ, 53তম অন্তর্বর্তীকালীন সহ 54তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম। স্যার এখানে বলছে আওয়ামী লীগ সরকারের 25তম, বিষয়টা বুঝলাম না। মানে আমাদের যে আওয়ামী লীগ শীটে সরকারে বাজেট 25 সম্পর্কে বার বাজেট দিয়েছে, অর্থাৎ 71 থেকে 75 পর্যন্ত, আবার 91 96 থেকে 2001 সাল পর্যন্ত, আবার 9 থেকে এই 25 সাল পর্যন্ত, মোট এই যে কভার দিচ্ছে এই কভার হিসাব করছে। ঠিক জি আছে। স্যার, বুঝতে পারছি। মুদ্রা নিয়ে কিসের ক্লাস? মুদ্রা তো আন্তর্জাতিক ক্লাস, ওটা আমার ক্লাস না। তো যাই হোক, আমি খুব একটা সুযোগ দিতে পারছি না সবাইকে।
আজকে আমরা সলভ ক্লাসেই বিস্তারিত আলোচনা করব। তারপর দুই একজন যেহেতু হাত তুলেছেন, আমি দুই একজনকে সুযোগ দিচ্ছি কথা বলার জন্য। শিল্পী বলেন। আর সলভ ক্লাসে সবার সাথে কথা বলবো, হ্যাঁ, কোনো চিন্তার কারণ নেই। শিল্পী বলেন, শিল্পী। আচ্ছা, আমাকে অনেক মিস করবেন, ঠিক আছে। আমিও তো